দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, কাল থেকে অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। দেশের বিভিন্ন জায়গায় আজও শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ। কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রামে আগুন, সংঘর্ষ। কাল সব মহানগরের সব ওয়ার্ডে অবস্থান আওয়ামী লীগের, জানালেন ওবায়দুল কাদের। আন্দোলন ঘিরে গণজাগরণ সৃষ্টি হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতাড়নে আবারও মাঠে নামার ঘোষণা মুক্তিযোদ্ধা সমাবেশে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ভাড়া করে মোসাদ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদন। দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমাদের। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবরে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হন শহীদ মিনারে। সব মিলে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের সমাগমে এক জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে। তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে। এটার কারণ কি? আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল। এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আলো চালাবেন, চালান। লাখো আবু সাঈদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেয়েছি। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি, লাশের উপর কোনো আলোচনা নাই, এটা ওনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। অনুশোচনার থেকে এসেছি,
গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে, কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি, আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে। সেটা সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে। অসহযোগ যেমন চলবে, পথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতেও চান, তাদের সাথে কথাও শুনতে চান। কোনো সংঘাত চান না প্রধানমন্ত্রী। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আশ্বাস দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের। গণভবন এক বৈঠকে বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। এ সময় প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবির কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গুলিতে হত্যার প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি জায়গায় বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আগুন দেওয়া হয় কয়েকটি যানবাহনে। সংঘাতে গুলিবিদ্ধ ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। কুমিল্লা জিলা স্কুলের সামনে হঠাৎ উত্তেজনা। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হামলা চালায় দুর্বৃত্তরা।
ছোড়া হয় গুলিও, এতে গুলিবিদ্ধ কয়েকজন। লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে। সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় বেশ কয়েকজন। 3টি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয়। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ, এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে অবরোধ করা হয় মহাসড়ক। কয়েকটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র জনতার ওপর গুলি করার প্রতিবাদ জানান তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কালকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো কালকের পরিস্থিতির নিরিখে সব বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করে এই মুহূর্তে সচিবালয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সেখানে সরাসরি একটু যাচ্ছি। ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা 7টা ছিল আগে, সেটাকে 6টা করা হলো, এবং 8টা ছিল সেটাকে 9টা করা হলো। কারফিউ এই সময়টুকু শিথিল থাকবে। অন্যান্য জেলায় ক্ষেত্রে জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে স্ব জেলা কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনারা জানেন রংপুরে আমাদের ইউনিভার্সিটির সামনে একটি আমাদের এক ছাত্র নিহত হয়েছিল। আমরা সেই জন্যই আমরা প্রাথমিকভাবে মনে করেছি যে 2 জন পুলিশ সদস্যকে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এটাই ছাত্রদের দাবি ছিল, সেটা করা হয়েছে। আপনারা এও জানেন গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করেন। তারপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা পুলিশ বাহিনী সবসময় মানুষের হেফাজতের জন্য, জানমালের হেফাজতের জন্য কাজ করেন, এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরু থেকেই এর মোকাবেলা করে আসছেন। আপনারা এও জানেন এইচএসসি পরীক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া, তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন। এই পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী 2/8/24 তারিখে 75 জন এবং 3/8/24 তারিখে 59 জন, এই 2 দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে। এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি। যে সমস্ত ছাত্র এই ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যারা যারা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে স্পেসিফিক কারোর বিরুদ্ধে যদি, যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল
সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি, আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি। এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। না না, এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। মাননীয়মন্ত্রী আগামীকাল থেকে আন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, তো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রস্তুতিটা কেমন যদি একটু বলতে পারেন? আমি তো মনে করি তারা এটা ভুল আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী, আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগও তারা দাবি করেছেন। আপনি করেছেন, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে, আজকে আমরা ঢাকা শহরে যেভাবে তাদের প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে, ছবি আছে, সবই আছে। যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে করে দেশ যেদিকে যাচ্ছে, আপনারাও অরিত, জনগণও অরিত, আমরাও অরিত, সবাই, আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আপনাদের সাংবাদিক কিন্তু 2 জন মারা গেছে, একজন মেয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। না, সেটা আপনাকে মনে করিয়ে দিলাম। সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলিতেও মারা গেছে, ওদিক থেকেও আমরা পিছনে কাটছি। না না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। না, এই আন্দোলনে যায়নি। মেয়েদির গায়ে পুলিশের গুলিতে দিয়ে আঘাত ছিল। আমি সেই তর্কে যাচ্ছি না মাননীয়মন্ত্রী, সেটার বিষয় না, কিন্তু যে বিষয়টিতে যে জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে, তাতে করে ফর দ্য সেক অফ বেটারমেন্ট বা কোন একটা ভাইব তৈরি করার জন্য হলেও, এই যে অন্যদের কথা তো বলতে পারবো না, আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন। তো প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে তাদের গুলিতে মানুষ মারা গিয়েছে। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনার যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরাসরি ছিলাম এবং আমরা জানলাম যে কালকে থেকে রাজধানীতে এবং রাজধানী সহ মোট গুরুত্বপূর্ণ 4টি জেলায় শিথিল হলো
কারফিউ এবং কারফিউ শিথিল হয়ে সেটা ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত গেছে। এটাই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের ব্রিফিংয়ের মূল কথা ছিল। যাচ্ছি পরে। আমরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরাসরি ছিলাম এবং আমরা জানলাম যে কালকে থেকে রাজধানীতে এবং রাজধানী সহ মোট গুরুত্বপূর্ণ 4টি জেলায় শিথিল হলো কারফিউ এবং কারফিউ শিথিল হয়ে সেটা ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত গেছে। এটাই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের ব্রিফিংয়ের মূল কথা ছিল। যাচ্ছি পরের খবরে। আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলেও জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে তার দল। সাম্প্রতিক পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্দেশনা জানতে সকাল থেকেই সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের নেতারাও এসেছেন দলীয় কার্যালয়ে। দুপুরে দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে ওঠে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের কাছে চলে গেছে। এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দেবে না। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয়, এমনটাই বিশ্বাস করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। ইউনিসেফের পক্ষ থেকে যে 32 শিশু মৃত্যুর তথ্য দেয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ যে কোনো আলোচনার জন্য প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তিনি আলোচনা করতে হবে, তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। It's pure elegance, pure beauty. BCL Ceramic. এখন আর কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। ছাত্রদের আন্দোলন ঘিরে দেশ জুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাংগঠনিক কোনো তৎপরতা নেই বিএনপির। শুরু থেকে এমন অবস্থানের কথাই জানিয়ে আসছিল দলটি। শনিবার দুপুরে বিএনপি মহাসচিব জানান, এখন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকবে তার দল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। মির্জা ফখরুলের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণ তৈরি হয়েছে, রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। জানান, বৃথা যাবে না তরুণদের এই আন্দোলন। তরুণরা এবার জেগে উঠেছে, এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়।
শনিবার দুপুরে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। বিদ্যমান সংকট নিরসনে জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে সাদা দলের শিক্ষকদের দাবি, জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক। একই সাথে সরকারের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবে না বলেও মত দেন শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার পাশাপাশি তদন্ত করে নাশকতা ও ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীল দলের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পদদেশে আওয়ামী সমর্থক এসব শিক্ষকরা অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করেছে তৃতীয় একটা পক্ষ। শিক্ষার্থীদেরকে, গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটনায় সেটাও বর্ণনা তারা করছে। যে সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে, এটা শিক্ষার্থীরা করতে পারে না। এটা একাডেমিক কোনো সংকট নয়, এটি হলো এখন একটি জাতীয় সংকট, এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে, পলিটিক্যাল ইম্প্যাসের কারণে, এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। সেখান থেকে র্যালি নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি অফিসে যান নীল দলের শিক্ষকরা। 5 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন উপাচার্যের হাতে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে যাতে করে বাস্তবায়ন করা যায় নিকট ভবিষ্যতে, সেই ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই দাবিটি শুধু শিক্ষকদের নয়, এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের। অন্যদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিচার আর গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে সাদা দলের শিক্ষকরা। র্যালি নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান তারা। এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সমর্থক শিক্ষকরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যা চালিয়েছে সরকার, তাই তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই। এই সরকারের কাছে এই মৃত্যুর বিচার চাই না, কারণ যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোনো আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই, এত প্রাণ যায় নাই, তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে? এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন? এটা মোটেই না, এটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। সরকার ও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। শিকার হয়েছেন সত্যিকার অর্থে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা। তাদের দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক, আর শিক্ষার্থীরা বলেছেন 9 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। রাজধানীর উত্তরার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে। বিএনএস সেন্টারের সামনে দুপুর 12টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থান নেন চিকিৎসকরাও। আমাদের টিচাররা, আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে। কেন? পড়ালেখার এই ক্ষতি হচ্ছে কেন? বর্তমানে বাংলাদেশ দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তত এই অবস্থা থেকে মুক্তি আমাদের আসন্ন। মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ হয়েছে। সকালে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে ছিল স্লোগান। এদিকে সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও শুরু হয় বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে বিইউপি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী আর অভিভাবকরা। আমাদের স্টুডেন্টদের হত্যার বিচার চাই, এবং এই বিচার হতে হবে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য। হত্যার সঠিক তদন্ত এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুবিচার।
দুপুরে প্রগতি সরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা। সায়েন্স ল্যাবের সামনেও হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। নানা ধর্মী স্লোগান আর ব্যানার ফেস্টুনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি। আপনারা গুলি ছেড়ে, বন্দুক ছেড়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান, নাগরিকদের পাশে দাঁড়ান। আমাদের ন্যায্য দাবি আমরা চাইছি, আমাদের দাবি তো পূরণ করলো না, উল্টা আমাদের উপরে আক্রমণ করা হইলো। যাত্রাবাড়ি আর মিরপুর 10-এও সকাল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে শিক্ষার্থী আর অভিভাবকরা অংশ নেন। যাত্রাবাড়িতে বিক্ষোভে সংহতি জানিয়ে মাঠে নামে স্থানীয় মাদ্রাসার ছাত্ররাও। তাদের সকলের দাবি হত্যাকারীদের যথাযথ বিচার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ধ্যায় তার চশমাহিলের বাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই একই সময়ে নগরীর বহদ্দারহাটে মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় একটি গাড়িও পোড়ানো হয়েছে। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 8টার দিকে হামলা চালায় তারা। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। এছাড়া বিএনপি নেতা ডাক্তার শাহাদাতের বাসভবনে হামলা ভাঙচুর হয়েছে। একই সাথে মহানগরীর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলার সময় শাহাদাত ও এরশাদ বাড়িতে ছিলেন না। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। সকালে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, দেশ ধ্বংস করতে বিএনপি জামাত শিবির ধ্বংসকাণ্ড চালিয়েছে। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা চক্রান্তে লিপ্ত হয়েছে। রাজাকারদের বংশধরদের দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। যারা এসব হত্যাকাণ্ড ধ্বংসলীলা চালিয়েছে তাদের বিচারের দাবি জানান তারা। মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। একজন মুক্তিযোদ্ধাও যতদিন এই দেশে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা যদি অসম্মান হয় আমরা রাস্তায় দাঁড়াবো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উদ্বিগ্ন বিভিন্ন অঙ্গনের মানুষজন। চলমান এই পরিস্থিতিতে ছাত্রদের কাতারে যোগ দিয়েছে দেশের শিল্পী সমাজও। এবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজপথে নামলেন সঙ্গীত শিল্পীরা। বিকেল 3টে নাগাদ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ স্লোগানকে সামনে রেখে জড়ো হন তারা। এ সময় সকলেই আলোচিত তরুণ র্যাপার হান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, পান্থ কানাই, এলিটা করিম, ব্যান্ড মাইলসের সদস্যরা, শিরোনামহীন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ সহ দেশের সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পাশে থাকবেন শিল্পীরা। হত্যা ও সহিংসতার সাথে জড়িতদের বিচারের দাবিও ওঠে। সমাবেশ শেষে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায় শিল্পী সমাজ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর 2 জন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ঘুষ দিয়ে হানিয়া অবস্থানরত ভবনে বোমা রাখে মোসাদ। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর থেকেই হানিয়াকে হত্যার চেষ্টা করে আসছিল মোসাদ। সময় যতই গড়াচ্ছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক তাক লাগানো তথ্য। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির প্রধানকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনী 2 জন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তেহরানের নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইরানি নিরাপত্তা বাহিনীর 2 এজেন্ট মোসাদের নির্দেশনা অনুযায়ী গেস্ট হাউসের একাধিক কক্ষে বোমা পেতে রাখে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, ওই এজেন্টরা গেস্ট হাউসটিতে গোপনে চলাচল করছিলেন। তাদেরকে কয়েক মিনিটের মধ্যে একাধিক কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
বোমাগুলো পেতে রাখার পর বিপ্লবী গার্ড বাহিনীর এজেন্টরা ইরান থেকে পালিয়ে যায়, তবে তারা তেহরানের সাথে যোগাযোগ অব্যাহত রাখে। পরে গত বুধবার ভোরের দিকে হানিয়ার রুমের বোমাগুলো বিস্ফোরিত হয়। এর আগে নিউ ইয়র্ক টাইমস জানায় ক্ষেপণাস্ত্র নয়, বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত 7 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়। এদিকে ইরানের দাবি ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল পেয়েই হামাসের রাজনৈতিক শাখার প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। ইরানি গোয়েন্দা দফতরের মন্ত্রী ইসমাইল খাতিব করেন এমন দাবি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।